অথবা বলে যে এগুলো কোনোটাই দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচন দেয় করবো। যদি বলে যে নির্বাচন দিয়ে দেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আর আমরা তো এই কাজের মানুষ না, আমরা বাইরের থেকে নিয়ে এসছি, তারাই পছন্দ করে এনেছে। কাজে আমরা যদ্দূর পারি উদ্দূর করি। অর্থনীতি লণ্ডভণ্ড, ব্যাংকিং সিস্টেম লণ্ডভণ্ড, ব্যবসা বাণিজ্য লণ্ডভণ্ড। যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা মণ্ডলী, তারা বলে আজকে আমার ছেড়ে দেন, আমি কি করে চলবো? এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছি না। আমার যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন, আমরা যাই। আর আমাদের তো সাজানোর তো দরকার নেই, আমরা তো নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছি না যে সুন্দর দেখাতে হবে আমাদেরকে। আমাদের তো সেই ঠেকা নেই, আমরা যা আছে সেটাই বলি। বরং খারাপ হলে সেটা তাড়াতাড়ি বলি যে ভাই এই খারাপ অবস্থা আমরা পাইছি। বহু রকম বড় বড় প্রতিষ্ঠান বেতন দিচ্ছে না, এটা কি করা যাবে? এটাকে বন্ধ করে দেওয়া, বিক্রি করে দেওয়া? বিক্রি করার আইনের প্রশ্ন আছে, কার জিনিস আপনি বিক্রি করতেছে। পক্ষ থেকে প্রথমেই আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন স্যার। 100 দিন অতিক্রম করেছে, শুনতে চাই আপনি এই 100 দিন কিভাবে এত দাবি দেওয়া আবার সব কিছু গোছাতেও পারেননি, কিভাবে পার করছেন? ওইটা তো প্রতিদিন তোমরা রিপোর্ট করছো, এটা তো কোনোদিন বাদ যাচ্ছে না। প্রথম তো ছিল যে একটা সরকার, এই একটা বড় অভ্যুত্থান, তার মাঝখানে এই সরকার যাত্রা শুরু করলো, স্থিতি আনা, মানুষকে একত্র করা। এয়ারপোর্টে সবার কাছে আবেদন জানালাম যে আমরা এক পরিবার, আমাদের মাঝে মতভেদ থাকতে পারে, কিন্তু কেউ আমাদের শত্রু না, কেউ কারোর শত্রু না, আমরা একযোগে কাজ করব, একসঙ্গে করব, একসঙ্গে থাকি। এই অভ্যুত্থান আমাদের একটা সুযোগ দিয়েছে নতুন যাত্রা শুরু করার জন্য। তো সেটা নিয়েই শুরু। তারপর আস্তে আস্তে কাজের নামা। তার মধ্যে বড় সমস্যা হয়ে গেল আমাদের ল অ্যান্ড অর্ডার। এই অভ্যুত্থানের ধকল সয়ে মানুষ আস্তে আস্তে সুস্থির হওয়ার জন্য যাচ্ছে, চেষ্টা করছে, কিন্তু পুলিশ পাচ্ছি না। পুলিশের এখনও পুলিশ সব কাজে আসে নাই, তারা ভয় পেয়ে গেছে। কাজে এদিকে পুলিশ নয়, এদিকে মানুষের অস্থিরতা, কে কোথায় আছে, কি করছে। হঠাৎ করে এটা ঘটনাটা ঘটলো, অভ্যুত্থান। এটা সুস্থির হতে সময় লাগছে। আমরাও বোঝার চেষ্টা করছি কোথার থেকে শুরু করবো। সব তো লণ্ডভণ্ড অবস্থা, অর্থনীতি লণ্ডভণ্ড, ব্যাংকিং সিস্টেম লণ্ডভণ্ড, ব্যবসা বাণিজ্য লণ্ডভণ্ড, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ তলানি, এগুলো তো প্রতিদিন তোমরা যা রিপোর্ট। স্যার, মানে যারা আপনাকে সমর্থন দিয়েছে এবং যারা সবসময় আপনার কাজে পজিটিভভাবে নানান কিছু তুলে ধরছে, তাদের আবার কেউ কেউ অভিযোগও করছে, বিশেষ করে ছাত্রদের দিক থেকেও কিছু অভিযোগ এসছে, আহতদেরকে ঠিকমতো দেখা হয় নাই। আবার বড় রাজনৈতিক দল থেকেও অভিযোগ এসছে যে আপনার সরকারের দক্ষতার দিক থেকে কিছু কিছু গ্যাপ আছে। এটাকে আপনি কীভাবে? স্বাভাবিক, মানুষ তো অভাব তো থাকবেই। আর আমরা তো এই কাজের মানুষ না, আমরা বাইরের থেকে নিয়ে এসছি, তারাই পছন্দ করে এনেছে। কাজে আমরা যদ্দূর পারি উদ্দূর করি। এটা ভুল ত্রুটি হবে, স্বাভাবিক। ভুল ত্রুটির মাধ্যমেই আমাদের কাজ করতে হচ্ছে। যতটুকু আমাদের সাধ্যে কুলায় সেগুলো চেষ্টা করছি। আর যেগুলো অসম্পূর্ণতা আছে আমরা চেষ্টা করি সেগুলো কিভাবে সম্পূর্ণ করব। অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে এবং আপনি বারবারই বলছেন যে এদের কাজ শেষ হওয়ার পরে আমরা বলতে পারবো আমাদের রোড ম্যাপ কী হবে আর কি। অনেকগুলো কমিশন হয়েও গেছে। তো আপনি মনে করছেন কবে যে এই সবগুলো রিপোর্ট মোটামুটি কত সময়ের মধ্যে আপনি? আমরা তো একটা সময় নির্ধারণ করে দিয়েছি, প্রথম 6টার যেগুলো বিশেষভাবে দরকার আমাদের, সেটা ছিল যে ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমাদেরকে রিপোর্ট দেবে। তো সেটা আমরা আশা করছি ডিসেম্বর তো এসেই গেল প্রায়, ডিসেম্বর থেকে জানুয়ারি, কারণ অনেকগুলো কাজ শুরু করতে অনেক দেরি হয়ে গেছে। আমরা প্রথমে বলেছিলাম 31 জানুয়ারির মধ্যে দেন, দেখলাম যে এটা আর বলা যাচ্ছে না, যেহেতু শুরুতেই তারা তাদেরকে বসার জায়গা দিতে পারতেছে না, তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারছে না, কাজে সময় চলে গেছে ওদিকে। তো ধরে নিচ্ছি যে জানুয়ারি মাসের মধ্যে এটা রিপোর্টটা এসে যাবে। এসে গেলে তখন আমরা একটা দলিল পেলাম, যেটা রাজনৈতিক দলগুলোর সামনে দেব, যে এটা বলেন কোনটা আপনাদের পছন্দ, যেটা আপনাদের পছন্দ, যেটা করতে চান, করে যেতে চান সেটা করব, আর যেটা অপছন্দ বা কেউ একমত হতে পারছে না সেগুলো বাদ রাখবো। কাজে এটা তাদের নেগোসিয়েশন, তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা, আমরা সাহায্য করব তাদের আলাপ আলোচনায়। আমরা ধরে নিচ্ছি যেখানে 100টা প্রস্তাব আছে, এই করতে হবে, ওই করতে হবে, 100টার মধ্যে 10টার ব্যাপারে তাদের কোনো আপত্তিই নেই, আর 10টা একটু এদিক ওদিক বদলাই দিলে আপনারা হতে পারে, আমি আন্দাজ করতেছি। অথবা বলো যে এগুলো কোনোটাই দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচন দেন, এগুলো আমরা করবো। আপনাদের এইসবের মধ্যে মাথা কামানোর রিপোর্ট লিখছেন, এটা আমাদের কাছে আসবে, হতে পারে।
তা আমরা সেটার জন্য অপেক্ষা করবো। যদি বলে যে নির্বাচন দিয়ে দেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। জি স্যার, আপনি আল জাজিরাকে রিসেন্টলি একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে এই প্রসঙ্গগুলো এসছে আর কি, এবং সেখানে একটা বক্তব্য নিয়ে নানান ধরনের ইতিমধ্যেই চর্চা চলছে আর কি। আপনার অফিস থেকেও একটা বক্তব্য দিয়েছে যে এটা 4 বছরের কম সময়। আপনি কি মানে এই বিষয়ে আরেকটু আমাদেরকে ক্ল্যারিফিকেশন করতে পারেন? ওইখানে ওই আমার বক্তৃতা যেটা আল জাজিরাতে ছাপা হয়েছে সেটা দেখলেই পরিষ্কার হয়ে যায়, সেটাই বোধহয় আমাদের অফিস থেকে বলা হয়েছে। প্রসঙ্গটাই নির্বাচন নিয়ে কথা ছিল না, এটা ছিল পার্লামেন্ট নিয়ে আলোচনা। পার্লামেন্টের 4 বছর নিয়ে আলোচনা করেছি, নির্বাচনের 4 বছর নিয়ে আলোচনা হয় না। আমাকে জিজ্ঞেস করছিল যে এই যে সংস্কার করবেন, সংবিধানের যে সংস্কার করবেন কী কী ধরনের হতে পারে। আমি যে বহু হতে পারে, বহু রকমের ইস্যু আছে। যেমন একটা বলে যে 5 বছরের জায়গায় 4 বছর করেন প্রত্যেক গভর্নমেন্টের সময়সীমা, 2 দফার মধ্যে সময়, এবং পার্লামেন্ট 5 বছরের জায়গায় 4 বছর করেন। তো তখন 4 বছরের প্রশ্নটা আসতো, বলতে তাহলে আপনারা কি 4 বছর থাকবেন? কথাটা ছিল পার্লামেন্টের। এখন প্রশ্ন করে বলছে আপনারা কি 4 বছর থাকবেন? আমি বলছি না না, অনেক কম। এই অনেক কমটা এসে বলছে 4 বছর। অনেক কম হলেও ও 4 বছর বলছে পার্লামেন্টের বিষয় নিয়ে। এখন এটা হয়ে গেছে নির্বাচন নিয়ে, অথচ নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সবগুলো সংস্কার কমিশনের রিপোর্ট পেলে সময় নিয়ে আপনি সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ, এবং রাজনৈতিক দল যদি বলে যে এগুলো বাদ দেন, নির্বাচনটা দিয়ে দেন, কাজ হয়ে যাবে, আমরা বলি নির্বাচন দিয়ে দেবো। সেই জন্য বলছি আমি তো বলতে পারছি না, জি বলতে হবে তাদেরকে। আরে 4 বছর ধরে আমাদেরও তাদেরকে রাখতে পারবেন না। যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা মণ্ডলী, তারা বলে আজকে আমার ছেড়ে দেবে, আমি কি করে চলবো? এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছি না। জি আমরা যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন, আমরা যাই। জি কাজে আমাদের ভেতরে হলো যে তাড়াতাড়ি যাওয়ার। জি আমরা 4 বছর বললে তো লোক এখনই চলে যাবে বেরিয়ে, বল বা আমার ছাড়া চলে না। একজন দুজন না, জি কয়েকজন এখানে আছে যে আমাদের ছেড়ে দেন, যাদের রোজ কান্নাকাটি হলো আর কতদিন আমাদের রাখবেন। জি স্যার, প্রায়শই হচ্ছে যে আপনি হিন্দুতেও একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানেও এসছে যে আমাদের প্রতিবেশী একটা বড় দেশের সঙ্গে দেখা যায় যে আমাদের সম্পর্কে একটা টানাপোড়ান চলছে, এবং আপনি সে বিষয়ে বলছেনও আর কি। এবং এই আমি স্পেসিফিক বলে আদানির প্রজেক্টের কথা একটু বলি, যে প্রজেক্টটা খুবই বিতর্কিত। আমরা একদিকে যেমন এই সমস্ত বিষয়ে রিনেগোসিয়েশনের কথা শুনছি, আবার দেখছি যে আদানির টাকাগুলো বিগত সরকারের সময় যত দ্রুততার সঙ্গে দেওয়া হয়েছে তার চেয়েও বেশি দ্রুততার সঙ্গে দেওয়া হচ্ছে আর কি। এটাকে একটু যদি স্যার আপনার দিক থেকে ব্যাখ্যাটা যদি। তাহলে পাওনাদারে পানা শোধ করে দেওয়া, তা না হলে আমাদের সমস্ত বিদ্যুৎ আমরা সমস্যায় পড়ে যাব। কাজে পুরো টাকাটা তো দেই নেই, ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে। কাজে আমাদেরও সম্ভব, তাদের সম্ভব। এমনি বিদ্যুৎ খাত তো বিগত সরকারের সবচেয়ে বড় আলোচিত বিষয়। সেই সমস্ত প্রজেক্ট যেগুলো নিয়ে বিতর্ক আছে সেগুলো নিয়ে রিভিজিট করা, রি-এক্সামিন করার আগে টাকাগুলো দিয়ে দিবেন। টাকা তো হলো যে যেটা আমি করে ফেলেছি, টাকা তো আমি ভবিষ্যতের জন্য দিচ্ছি না। জি, রিভিউ হবে ভবিষ্যতের জন্য। জি, যেটা আমি করে ফেলেছি, যাতে কনজিউম করে ফেলেছি, তার টাকা দিতে হবে না। দ্রব্যমূল্য আপনার সরকারের সবচেয়ে একটা চ্যালেঞ্জিং, এবং আপনিও বারবার বলছেন আর কি। তো একটা রেফারেন্স এমনি আমাদের প্রশ্ন মধ্যেও যে 75-এর পরে যখন পট পরিবর্তন হয় আমরা দেখি খুব ড্রাস্টিক্যালি ইনফ্লেশন 75-এর 15ই আগস্টের আগে প্রায় 65-র কাছাকাছি ছিল, রাতারাতি 15 দিন 20 দিনের মধ্যে সেটা অলমোস্ট নেগেটিভে চলে আসে। আপনাদের সময় অনেকেরই একটা ছিল যে ইনফ্লেশন অনেক কাম ডাউন হবে, কারণ চাঁদাবাজরা চলে গেছে, বা যারা আগে অন্যায় করে বিভিন্ন রেন্ট সেকিং করতো তারা তো সব পালিয়ে গেছে। দ্রব্যমূল্য কমছে না কেন? সেটা আপনারা রিপোর্ট করতেছেন কেন, কমতেছেন, এটা আমার বলার তো দরকার নাই। 6টা বন্যা গেছে, সেটার ধকল সহ্য করতে হচ্ছে। ফসল নষ্ট হয়েছে, সবজি নষ্ট হয়েছে, এক জায়গায় তো না, বিভিন্ন জায়গায় এটা হয়েছে। কাজে সেটার একটা ধকল। তারপর যেগুলো ইম্পোর্ট করা হচ্ছে সেগুলোর হলো যে এক্সচেঞ্জ রেট চেঞ্জ হয়ে গেছে, এক্সচেঞ্জ এই টাকা এই ডলারের পরিবর্তন হয়ে গেছে। কাজে সেখানে খরচ বেশি হচ্ছে, এই জন্যই ইনফ্লেশন হাই হয়ে গেছে, টেম করা যাচ্ছে। স্যার, ব্যাংকিং খাত সংস্কার নিয়ে ইতিমধ্যে আপনি নিজেও আপনার বক্তৃতায় বলেছেন অনেকগুলো ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আমরা এটাও দেখছি যে আমানতকারীরা তারা আগেও যখন
বড় বড় ব্যাংক ডাকাতরা ব্যাংকে তছরূপ করেছে, তখনও অসুবিধার মধ্যে ছিল, এখনও নতুন পরিস্থিতিতে অসুবিধায় পড়েছে। তসরু বলার তো টাকা ফেরত দেয় না। কিন্তু আমানতকারীরা তো আপনার কাছে প্রত্যাশা যে তারাই ভোগান্তির মধ্যে পড়বে। এটা হলো যে এখন অপশনগুলো কি, একটা হলো যে টাকা দিয়ে দাও, ব্যাংক বন্ধ করে দাও, জিসি আর টাকা দিতে পারতেছে না, তার চেয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাংক